আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। জাহাঙ্গীরের মুখে হাসি ফোটালেন মা জায়েদা খাতুন। কান চলচ্চিত্র উৎসবে পোশাকের ঝলকানিতে যতটা উজ্জ্বল ততটা সিনেমা প্রদর্শন নিয়ে দেখা যায় না। পাহাড়ে বিচিত্র এক বুনো ফল রক্তগোটা, স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় এই ফল। চিকিৎসা গবেষণায় নতুন মাত্রায় ইলেকট্রনিক ব্রেন ইমপ্ল্যান্ট, এই সেবা নিয়ে আশাবাদী গবেষকরা। কৃত্রিম পা নিয়ে এভারেস্ট জয়, অবাক করা এই বালকের নাম হরিবুদ্ধ মাগার। দুর্নীতির অভিযোগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার নিষিদ্ধ। কান চলচ্চিত্র উৎসবে কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব মার্টিন স্কর্সি। এবার বিস্তারিত। শুরুতেই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। নানা কারণে আলোচনায় ছিল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। সব সমীকরণকে উল্টে দিয়ে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের বিজয়। বৃহস্পতিবার বিকাল 4টায় ভোট গ্রহণ শেষে গভীর রাতে গাজীপুর সিটি নির্বাচনের ফল ঘোষণা করা হয়। 16,197 ভোটের ব্যবধানে নৌকা প্রতীক প্রার্থী আজমত উল্লাহ খানকে পরাজিত করেছেন জায়েদা খাতুন। হাসান শাওনের প্রতিবেদন, কণ্ঠ দিয়েছেন শুভ আনোয়ার। নৌকা জিতছে আর ব্যক্তি হারছে, নাম বলতে চাই না। নির্বাচন এলেই উত্তেজনা আর রোমাঞ্চ ভর করে বাংলাদেশে। এই সপ্তাহে তা ঘটেছে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুরে। ভোটযুদ্ধে অপ্রত্যাশিতভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লাহ খানকে হারিয়ে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী রাজনীতির বাইরের মানুষ 61 বছর বয়সী জায়েদা খাতুন, যিনি মূলত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা হিসেবেই পুরো নির্বাচনে পরিচিত ছিলেন। যা করি আল্লাহর রহমতে ভালোই করার চেষ্টা করব, ইনশাআল্লাহ যা করি সবারে দেখাই দিব। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে গভীর রাতে গাজীপুর সিটি নির্বাচনের ফল ঘোষণা করা হয়। তাতে দেখা যায় জায়েদা খাতুন 16,197 ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লাহ খানকে পরাজিত করেছেন। মোট 480টি কেন্দ্রের মধ্যে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন 2,38,934 ভোট। নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লাহ পেয়েছেন 2,22,737 ভোট। ভোটের ফলাফলে তৃতীয় হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমান। তার প্রাপ্ত ভোটের সংখ্যা 45,352টি। দল দলের জায়গায়, মার্কা মার্কার জায়গায়, ব্যক্তি ব্যক্তির জায়গায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গাজীপুরের ভোটে লড়াই হয়েছে আওয়ামী লীগ নেতা আজমত উল্লাহ খান ও জাহাঙ্গীর আলমের মধ্যে। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে জাহাঙ্গীর তার মা জায়েদা খাতুনকে প্রার্থী করেন। অবশ্য তিনি নিজেও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু ঋণ খেলাপির জামিনদার হওয়ায় তার প্রার্থিতা শেষ পর্যন্ত বাতিল হয়। উচ্চ আদালতের রায়ও যায় তার বিরুদ্ধে। দলীয় প্রার্থীর বিরোধিতা করায় আওয়ামী লীগ থেকেও বহিষ্কৃত হন জাহাঙ্গীর, কিন্তু ভোটের লড়াইয়ে কার্যত আজমত উল্লাহর প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। যে কারণে জয় নিশ্চিতের পর জাহাঙ্গীর আলম জানিয়েছেন, নৌকা জিতেছে আর ব্যক্তি হেরেছে। আওয়ামী লীগ এবং নৌকার বিরুদ্ধে আমি কখনোই যাইনি, যাবও না। তবে নির্বাচনে চমক দেখান রাজনীতি থেকে দূরে থাকা জায়েদা খাতুন। ছেলের হাত ধরে গৃহিণী থেকে গাজীপুরের নগরমাতা হিসেবে নির্বাচিত হলেন জায়েদা খাতুন। কান চলচ্চিত্র উৎসবের খবর। চলচ্চিত্র পরিচালক কিংবা কলাকুশলী সবার আকর্ষণের অন্যতম স্থান হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবের লাল গালিচায় হাঁটতে পারা যেন এক ইতিহাস। প্রতি উৎসবে দেখা মিলে বাহারি পোশাকের ঝলকানি। কারো কারো মতে কানের জাঁকজমক পোশাক নিয়ে যতটা বাড়াবাড়ি, সেই তুলনায় সিনেমার প্রদর্শন নিয়ে ভাবনার বড়ই অভাব। সঞ্জিতা সম্পর্কণ্ঠে হাসান শাওনের প্রতিবেদন। চলচ্চিত্র মানেই গ্ল্যামার থাকবে, আবার শুধুমাত্র গ্ল্যামার সর্বস্বতাই এর শিল্পবোধ নিয়ে প্রশ্ন উত্থাপন করে। সাম্প্রতিক বছরগুলোতে কান চলচ্চিত্র উৎসবে ভারতের চলচ্চিত্র তারকাদের রেড কার্পেটে হাঁটা নিয়ে কিছু মন্তব্য প্রকাশিত হয়েছে। অনেকে বলেছেন, কারো উপস্থাপনা দেখে মনে হচ্ছে কান যেন পোশাকের উৎসব, চলচ্চিত্রের নয়। কান চলচ্চিত্র উৎসবে এবছর যাননি শক্তিমান বাঙালি অভিনেত্রী নন্দিতা দাস।
কিন্তু সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করেছেন এ নিয়ে তার ভাবনা। নন্দিতা বেশ কিছু আগের ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে রেড কার্পেটে সোনালী রঙের শাড়ি, লাল ব্লাউজে ছিমছাম নন্দিতাকে। 2018 সালে কানে মান্টু সিনেমার প্রিমিয়ারে তিনি ছিলেন। ছবিগুলোতে ফুটে ওঠে নন্দিতা পোশাকের জন্য নন, বরং অভিনয়ে গৌরবে উদ্ভাসিত। পুরনো ছবিগুলো দিয়ে নন্দিতা লিখেছেন, খুব মিস করলাম এ বছরের কান। তবে লোকে মাঝে মাঝে ভুলে যায় যে এটা চলচ্চিত্রের উৎসব, পোশাকের নয়। দ্য কাশ্মীর ফাইলস ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সাম্প্রতিক কথায় প্রতিধ্বনিত হয়েছে যেন নন্দিতার ভাষ্য। তার বক্তব্য, মানুষ ভুলে গিয়েছেন যে কান পোশাকের নয়, চলচ্চিত্রের উৎসব। নিজের প্রিয় পোশাকে শাড়ি পরা নিয়ে নন্দিতা লিখেছেন, সবসময় শাড়ি পরেছে, তা নিয়ে চর্চাও হতো। আমি নাকি একমাত্র তারকা যে শাড়ি পরে কানে আসে। আমার ভারতীয় পোশাক পরিচ্ছেদই সুবিধা, সাদামাঠা, সহজ, আবার রাজকীয়। পরা এবং খোলা দুটোই সুবিধার। ইতিমধ্যে এবারে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পোশাকের জাঁকজমক নিয়ে হাজির হয়েছেন ঐশ্বরিয়া রায়, সারা আলী খান ও মৃণাল ঠাকুর। এর মধ্যে বচ্চন পরিবারের বধূ অ্যাশের হুডেড গাউনের পেছনের বস্ত্রখণ্ড ধরে হেঁটেছেন এক ব্যক্তি। তা দেখে পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেছেন, পোশাক সামলানোর চাকরও পাওয়া যায়। পোশাকি সভ্যতা পর্বে খুব ক্ষীণ হলে এমন প্রশ্ন কম শক্তিময় নয়। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। স্বদেশ সংবাদ। পাহাড় সত্যি এক বিচিত্র পরিবেশ। কত বিচিত্র বুনো ফল ফুলের দেখা মেলে। রক্তগোটা তেমনই এক ফল, দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ। বিশেষ করে পাহাড়িদের কাছে এই ফলের খুব কদর রয়েছে। অনেকে এই ফলকে রক্তগোলো বলে থাকে। আজ শোনাবো এই রক্তগোটার গল্প। রাঙামাটি প্রতিনিধি রিকো চাকমার তথ্য ও ছবিতে রুমি প্রভার ডেস্ক রিপোর্ট। কাঁচা অবস্থায় দেখতে অনেকটা আঙুরের মতো, পাকলে একেবারে লাল টকটকে। পাকা ফলটিকে দেখতে কিছুটা জমাট বাঁধা রক্তের মতো হওয়ায় এই ফলটিকে স্থানীয়রা রক্তগোটা বা রক্তফল বলে থাকে। বিশেষ করে ছোটদের খুবই প্রিয় এই ফল। বুনো এই ফলটিকে ইংরেজিতে বলা হয় ব্লাড ফ্রুট, তবে পাহাড়িদের কাছে এই ফল ভিন্ন ভিন্ন নামে পরিচিত। এই ফলকে চাকমা ভাষায় রস্কো, ত্রিপুরা ভাষায় থাইটাক এবং মারমা ভাষায় লস্কর নামে ডাকা হয়। তবে যেই ভাষায় ডাকুক না কেন, বেশিরভাগ রক্তগোটা নামেই সর্বাধিক পরিচিত। এটি খেতে সাধারণত টক ও মিষ্টি হওয়ায় বেশ জনপ্রিয় এই ফল। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় এই রক্তগোটা ভালো জন্মে। গাছটি বিরুৎ জাতীয় উদ্ভিদ। এটি অন্য গাছের ওপর ভর করে ওপরে ওঠে। এর কাণ্ড একেবারেই নরম। একটি কাষ্ঠযুক্ত গাছের চারপাশ দখল করে শাখা প্রশাখা বিস্তৃত হয় রক্তগোটা গাছের। ফেব্রুয়ারি মাস থেকে থোকায় থোকায় ফুল দেওয়া শুরু হয় রক্তগোটা গাছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত এর ফল পাওয়া যায়। একটি প্রাপ্তবয়স্ক গাছে কমপক্ষে 20 থেকে 25,000 ফল ধরে। ফলটির চাহিদা বেড়ে যাওয়ায় বাংলাদেশের কৃষকদের মধ্যে বাণিজ্যিকভাবে এই ফল চাষ করার উদ্যোগ দেখা যাচ্ছে। বীজ এবং কলম উভয় পদ্ধতিতে এই গাছের বংশ বিস্তার করা যায়। গত বছর তো কম ধরে ফল কম ধরেছি, এবছর কিছু মানে ধরেছে, যথেষ্ট ধরেছে। মানে যারা যেমন বিক্রি হয়েছে 25-26,000 মতো বিক্রি হয়েছে। আরও অনুমানিক যেমন আছে বিক্রি হলে 50,000 মতো বেশি বিক্রি হবে মনে হয় সর্বমুখী। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। আন্তর্জাতিক। চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণার অন্ত নেই। প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কার হচ্ছে বিশ্বজুড়ে। তবে সম্প্রতি গবেষণার এক নতুন মাত্রা যুক্ত হয়েছে, ইলেকট্রনিক ব্রেন ইমপ্ল্যান্ট। এই চিকিৎসার মাধ্যমে একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি সহজেই হাঁটতে ও উঠে দাঁড়াতে সক্ষম হবেন। এমন তথ্যে অবাক হয়ে গেছেন চিকিৎসা বিজ্ঞানীরা। শুভ আনোয়ারের একটি প্রতিবেদন। ইলেকট্রনিক ব্রেন ইমপ্ল্যান্টের মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিরা স্বাভাবিক মানুষের মতো হাঁটতে ও উঠে দাঁড়াতে পারবেন। সুইজারল্যান্ডের একদল গবেষক এই পদ্ধতিটি উদ্ভাবন করেছেন।
যদিও এই চিকিৎসা পদ্ধতিটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, কিন্তু যুক্তরাজ্যের একটি নেতৃত্বস্থানীয় মেরুদণ্ডী দাতব্য সংস্থা এটিকে খুবই উৎসাহজনক বলে অভিহিত করেছেন। 40 বছর বয়সী ডাচ ব্যক্তি গেটজান ওস্কাম 12 বছর আগে একটি সাইকেল দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হয়েছিলেন। প্রথমবারের মতো মেডিকেল ইলেকট্রনিক ব্রেন ইমপ্ল্যান্টের পর চিন্তাভাবনা ও অনুভূতির সাহায্যে তিনি স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন। ওস্কাম জানিয়েছেন, আমি একটি শিশুর মতো অনুভব করছি, আবার হাঁটতে শিখছি। এটি একটি দীর্ঘ যাত্রা, যদিও এখন আমি দাঁড়াতে পারি এবং আমার বন্ধুর সঙ্গে বিয়ার খেতে পারি। এটি একটি আনন্দের বিষয় যা অনেকেই বুঝতে পারবে না। নেচার জার্নালে প্রকাশিত এই ইলেকট্রনিক ব্রেন ইমপ্ল্যান্টের নেতৃত্বে ছিলেন সুইস গবেষকরা। নিউরোসার্জন ও লুসান ইউনিভার্সিটি অধ্যাপক জোসেলিন ব্লোচ ব্রেন ইমপ্ল্যান্টের জন্য সূক্ষ্ম অস্ত্রোপচার করেছিলেন। তিনি জানিয়েছেন, এই চিকিৎসা পদ্ধতিটি এখনও একটি মৌলিক গবেষণা পর্যায়ে রয়েছে। পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য অনেক বেশি মাত্রায় উপযোগী করতে কয়েক বছর অপেক্ষা করতে হবে। 2021 সালের জুলাই মাসে গেটজান ওস্কামের অপারেশন করা হয়েছিল। অধ্যাপক জোসেলিন ব্লোচ তার মাথার খুলির উভয় পাশে 5 সেন্টিমিটার ব্যাসের 2টি বৃত্তাকার গর্ত করেছিলেন। এরপরে তিনি 2টি ডিস্ক আকৃতির ইমপ্ল্যান্ট প্রবেশ করান, যা বেতার তরঙ্গ আকারে মস্তিষ্কে সংকেত প্রেরণ করে। গেটজানের মাথায় 2টি সেন্সরযুক্ত একটি হেলমেট থাকবে। সুইস গবেষক দল একটি অ্যালগরিদম তৈরি করেছেন, যা সংকেতগুলোকে গেটজানের মেরুদণ্ডের চারপাশে ঢোকানো দ্বিতীয় ইমপ্ল্যান্টের মাধ্যমে স্নায়ুর মধ্যে গিয়ে পা এবং পায়ের পেশিগুলোকে সচল করবে। গবেষকরা আরও জানিয়েছেন, কয়েক সপ্তাহের প্রশিক্ষণের পরে তিনি একজন ব্যক্তির সাহায্যে দাঁড়াতে ও হাঁটতে পারছেন। যুক্তরাজ্যের দাতব্য সংস্থা স্পাইনাল রিসার্চের প্রধান নির্বাহী হার্বে সিহোতা জানিয়েছেন, এই প্রযুক্তিটি ব্যবহার উপযোগী করতে আরও অনেক দূর যেতে হবে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। এবার পর্যটন। অদম্য ইচ্ছা আর অধ্যাবসায় থাকলে যে কোনো অধরাও স্পর্শ করা সম্ভব। কৃত্রিম পানিয়ে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করে এমন এক উদাহরণ সৃষ্টি করলেন নেপালি নাগরিক হরিবুদ্ধ মাগার। তার এই সাফল্যে বিস্মিত সবাই। রুমি প্রভার টেক্সট রিপোর্ট। ব্রিটিশ সেনাবাহিনীতে নেপালি সেনাদের ইউনিট গুর্খা নামে পরিচিত সেই গুর্খা ব্রিগেডের সদস্য হরিবুদ্ধ মাগার 2010 সালে আফগানিস্তানের দায়িত্ব পালনকালে বোমা বিস্ফোরণে 2 পা হারিয়েছিলেন। তবে হাঁটুর নিচ থেকে 2 পা না থাকলেও এই সৈনিক অদম্য ইচ্ছা ও কৃত্রিম পানিয়েই জয় করেছেন এভারেস্টের চূড়া। বিশ্বের প্রথম ব্যক্তি যার 2 পায়ের হাঁটুর ওপরের অংশ পর্যন্ত নেই, কিন্তু তিনি 8,849 মিটার উচ্চ মাউন্ট এভারেস্টের শৃঙ্গ জয় করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল জানিয়েছে, স্যার এডমন্ড হিলারি এবং শেরোপা তেনজিং নোরকে পর্বত জয়ের জন্য প্রথম পর্বতারোহী হওয়ার 70 বছর পর হরিবুদ্ধ মাগার এ কৃতিত্ব গড়লেন। গত শুক্রবার বিকেল 3টার দিকে তিনি 29,000 ফুট চূড়ায় পৌঁছান। তেতাল্লিশ বছর বয়সী হরিবুদ্ধ মাগার বেস ক্যাম্পে ফিরে স্যাটেলাইট ফোনের মাধ্যমে জানিয়েছেন, এটা কঠিন ছিল। কঠিন ওই সময়ে আমি আমার পরিবার এবং যারা আমাকে এভারেস্টে উঠতে সাহায্য করেছে তাদের প্রত্যেকের কথা চিন্তা করছিলাম। ব্রিটিশ সেনাবাহিনীর গুর্খা রেজিমেন্টে 15 বছর কর্পোরাল হিসেবে কাজ করার আগে মাগার নেপালে বেড়ে উঠেছেন। হিমালয় পর্বত এলাকায় জীবনের অনেকটা সময় হেঁটে বেরিয়েছেন। রোমাঞ্চকর খেলা সবসময় তাকে আকৃষ্ট করত। বর্তমানে তিনি 5টি দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহ করছেন। 2010 সালে আফগানিস্তানে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে তার উভয় পা হারান। পা হারালেও দমে যাননি মাগার। দীর্ঘদিন পুনর্বাসন কেন্দ্রে ছিলেন, চিকিৎসা নিয়েছেন, প্রশিক্ষণ নিয়েছেন, নিজের মনোবল চাঙ্গা রেখেছেন। দীর্ঘ কয়েক মাস ধরে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণের পরিকল্পনা করেছেন।
মাগারের ওয়েবসাইটে তার এই প্রচেষ্টাকে নিয়ে একটি স্লোগান দেওয়া হয়েছে, পা নেই, কোনো সীমা নেই। তিন সন্তানের এই জনক হতাশায় মাঝে মধ্যে আত্মহত্যার কথা ভাবতেন। একসময় তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। তবে সন্তানদের কথা চিন্তা করে একসময় তিনি নিজেকে নতুনভাবে মূল্যায়ন করতে শুরু করেন। মাগার আরও জানিয়েছিলেন, আমার মূল উদ্দেশ্য ছিল শারীরিক প্রতিবন্ধিত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। আমি দেখাতে চেয়েছিলাম যে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরাও যে কোনো কিছু করতে পারে, তবে কাজটি করতে হবে ভিন্ন উপায়ে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। খেলার খবর। খেলায় ফিক্সিং পুরনো হলেও এর প্রভাব বা ফলাফল খুব ভয়ঙ্কর। বিশ্বের অনেক নামি দামি খেলোয়াড়ের বিরুদ্ধে এমন অভিযোগের ঘটনা প্রায়ই শোনা যায়। এবার অভিযোগ উঠেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ডেবন থমাসের বিরুদ্ধে। ফারজানা বাবির টেক্সট রিপোর্ট। লঙ্কা প্রিমিয়ার লিগ, আবুধাবি টি10 ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ডেবন থমাসের বিরুদ্ধে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মঙ্গলবার সাময়িক নিষিদ্ধ করেছে এই ক্রিকেটারকে। 2021 সালে লঙ্কা প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্স করার জন্য এবং একই বছরে অন্য দুটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে তাকে। থমাস শেষবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে 2022 সালের আগস্টে খেলেছিলেন। তার বিরুদ্ধে আইসিসির দুর্নীতি বিরোধী কোডের অধীনে 7টি অভিযোগ আনা হয়েছে। দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও দলে জায়গা পেয়েছিলেন তিনি। ফিক্সিংয়ের অভিযোগ ছাড়াও গভর্নিং বডি 33 বছর বয়সীকে 2021 সালে আবুধাবি টি10 এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুর্নীতির প্রস্তাব পাওয়ার বিষয়ে রিপোর্ট করতে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেছে। গুরুতর অভিযোগের জবাব দেওয়ার জন্য থমাসের হাতে 14 দিন সময় আছে। সবচেয়ে গুরুতর অভিযোগ লঙ্কা প্রিমিয়ার লিগ 2021-এ ম্যাচের ফলাফল প্রভাবিত করার জন্য একটি চুক্তির অংশীদার হয়েছিলেন তিনি। এক বিবৃতিতে গ্লোবাল গভর্নিং বডি বলেছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি, শ্রীলঙ্কা ক্রিকেট এসএলসি, এমিরেটস ক্রিকেট বোর্ড ইসিবি এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর পক্ষ থেকে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ডেবন থমাসের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী 7টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। আইসিসি এক বিজ্ঞপ্তিতে আরও দাবি করেছে যে থমাস তদন্তের সময় দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের সহযোগিতা করেননি। থমাস একটি টেস্ট, 21টি ওয়ানডে ম্যাচ এবং 12টি টি20তে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেছেন। গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে থমাস একমাত্র টেস্ট ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটার হিসেবে তিনি বেশ পরিচিত মুখ। থমাসকে দুর্নীতি দমন কর্মকর্তার কাছে কোনো উপহার, অর্থ প্রদান, আতিথেয়তা বা সুবিধার প্রাপ্তি যা তিনি জানতেন বা জানা উচিত ছিল তা প্রকাশ করতে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সবশেষ বিনোদন। কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব মার্কিন স্কর্সি এবারের কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছেন তার কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন সিনেমা নিয়ে, যাতে তিনি আলো ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের এক অজানা গোপন অধ্যায়ে। সঞ্জিতা সম্পার কণ্ঠে হাসান শাওনের প্রতিবেদন। আমাদের সময়ের জীবিত চলচ্চিত্র কিংবদন্তি মার্টিন স্করসেসি ট্যাক্সি ড্রাইভার, গ্যাংস অফ নিউ ইয়র্ক, দ্য এভিয়েটর, উলফ অফ ওয়াল স্ট্রিটের মতো সিনেমাগুলোয় তার জাদু দৃশ্যমান। সিনেমা সম্পর্কে তিনি বলে থাকেন, চলচ্চিত্র আমাদের হৃদয় স্পর্শ করে, দৃষ্টির প্রসারণ ঘটায়, চিন্তাধারা বদলে দেয়, আরেক জগতে নিয়ে যায়, মনের দরজা খুলে দেয়। জীবনস্মৃতি একে বাদ দিয়ে নয়। আমাদের তাই চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে হবে।
80 বছর বয়সী চলচ্চিত্র ব্যক্তিত্ব স্করসেসির জীবন চলচ্চিত্রকে বাঁচানোর স্বার্থেই, যে চলচ্চিত্র আলো ফেলে ইতিহাসের অন্ধকার কোঠরে। জীবনের এই পরন্ত বেলায় তিনি ঝড় তুলেছেন এবারের কান চলচ্চিত্র উৎসবে। তুমুল প্রশংসিত হয়ে তার কিলার্স অফ দি ফ্লাওয়ার মুন সিনেমাটি পেয়েছে 9 মিনিটের স্ট্যান্ডিং ওভেশন। তার আগের কিছু ছবির মতো লিওনার্দো ডিক্যাপ্রিও, রবার্ট ডি নিরোর মতো তারকা কাস্টিং আছে এই ছবিতে, কিন্তু সবকিছু ছাপিয়ে গেছে এই সিনেমার গল্প বেছে নেওয়ার অনন্যতায়। 3 ঘন্টা 26 মিনিট দৈর্ঘ্যের ছবিতে স্করসেসি উন্মোচন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের এক নৃশংস পর্ব। মার্কিন কথাসাহিত্যিক ডেভিড ক্রানের 2017 সালে প্রকাশিত কিলার্স অফ দি ফ্লাওয়ার মুন, দ্য অসেস মার্ডার্স অ্যান্ড দ্য বার্থ অফ দি FBI বইকে উপজীব্য করে স্করসেসির এই সিনেমা। এই ছবিতে গত শতকের 20-এর দশকে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় সংঘটিত ইতিহাস তুলে ধরা হয়েছে। সেখানে খনিজ তেলের সন্ধান পাওয়ার পর ওসেজ আদিবাসীদের নির্মমভাবে নিশ্চিহ্ন করে ভূমি দখলের বৃত্তান্ত এই কিলার্স অফ দি ফ্লাওয়ার মুন। এই নৃশংসতায় মার্কিন মুলুকের রাষ্ট্রীয় বাহিনী FBI এর সম্পৃক্ততা ছিল। সিনেমার গল্প বলায় স্করসেসি দায়বদ্ধ ছিলেন শুধু সত্যের কাছে, কোনো ক্ষমতা কেন্দ্রকেই তিনি পাত্তা দেননি। এবারের কানে সিনেমাটি দেখার পর অনেকে মন্তব্য করেছেন যে কোনো রাষ্ট্রীয় আদিবাসীরা তখন থেকে আজও অবহেলিত ও নির্যাতিত। তাদের সম্মান দেখানো ও সুরক্ষিত রাখা সবার কর্তব্য। মার্টিন স্করসেসির নির্মাণে কিলার্স অব দি ফ্লাওয়ার মুন শুধু পুরনো দিনের স্মৃতিচারণ হয়নি, তার সিনেমা ভাষায় অনেক প্রশ্ন উঠে এসেছে। এই সিনেমা বলে যায় এক ন্যায্য পৃথিবীর কথা, যেখানে মানুষকে ধর্ম, শ্রেণী, গোত্র, গায়ের রং, জাতিসত্তা, ভাষা দিয়ে বিচার হবে না। এই সিনেমার শক্তিতে যেন সমুদ্র পাড়ের কানে আধারনাশী রোদ্দুর ডানা মেলল। সঞ্চিতা শম্পা, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।